সহদেব বক্সী বয়সে নবীন, স্মার্ট চেহারা, চালচলনে মনে হয় পুলিশ অফিসার না হয়ে যদি সিনেমার নায়ক হতেন তবে আরও বেশি মানাতো। পরের দিন বিকেলবেলায় থানায় তার ঘরে বসে সহদেব কাঁধ নাচিয়ে বললেন, ইটস এ সিম্পল কেস অফ সুইসাইড। ভদ্রলোক বাথরুমে গিয়ে জলের কল খুলে নিজের হাতের শিরা নিজেই কেটেছেন। অর্জুন চুপচাপ বসেছিল সামনে। সহদেবকে তার ভালো লাগে। অমল সোমকে সহদেব ঠিক পছন্দ না করলেও অর্জুনের সঙ্গে ভালো ভাব আছে। সে জিজ্ঞেস করল, এটা তাহলে হত্যা নয়? নট অ্যাট অল। কোনো মানুষের হাতের শিরা জোর করে কাটা যায় না। জোর করে ধরে বেঁধে তা করলেও ধস্তাধস্তির চিহ্ন থাকত। ওর শরীরে কোনো দাগ নেই। তাহলে উনি অমলদার কাছে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই কোনো বিপদ ঘটতে যাচ্ছিল। এইটাই তো এরা ভুল করে। হয়তো নিজে কোনো অন্যায় করেছিল, ভেবেছিল অমলবাবু বাঁচিয়ে দেবেন, কিন্তু তিনি না থাকায় ভয়ে লজ্জায় আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। ভদ্রলোক আমাদের কাছে এলে এই দুর্ঘটনা ঘটত না। কাঠমান্ডু থেকে এসে জলপাইগুড়িতে মরতে হতো না। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কাঠমান্ডু? ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি। ভদ্রলোক এদেশের নাগরিকই নন। ওর কাছে আমেরিকান পাসপোর্ট পাওয়া গিয়েছে। এইটাই উটকো ঝামেলা। বিদেশি নাগরিক মারা গেলে অনেক নিয়ম কানুন মানতে হয়। শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ রায় আমাকে বিপাকে ফেলেছেন। জলপাইগুড়ি থানার দারোগা সহদেব বক্সীকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। সত্যেন্দ্রনাথ রায়? ভদ্রলোকের সম্বন্ধে আর কিছু জানা গিয়েছে? এখনো জিনিসপত্র ভালো করে পরীক্ষা করিনি। পাসপোর্ট পেয়ে অথরিটিকে জানিয়ে এখন আদেশের অপেক্ষায় বসে আছি। এই সময় আর একটা কেস এসে যেতে সহদেব তৎপর হলেন। অর্জুন একটু দ্বিধা করে জিজ্ঞেস করল, সহদেবদা, আমি ওর জিনিসপত্র দেখতে পারি? কোনো লাভ হবে না। তুমি ভাবছো মার্ডার কেস। মোটেই না। হাত না বেঁধে শিরা কাটা যায় না। দেখো, যদিও অফিসিয়ালি আমি তোমাকে দেখাচ্ছি না। সহদেব একজন সেপাইকে ডেকে হুকুম জানালে। সে অর্জুনকে নিয়ে গেল মালখানায়। সুটকেসটা দেখলেই বোঝা যায় বিদেশি। জামা প্যান্টও তাই। ভদ্রলোকের অবস্থা নিশ্চয়ই খুব ভালো। পাসপোর্টটাকে পেল না সে। কোনো টাকা পয়সাও নেই। অথচ বিদেশি মানুষ নিশ্চয়ই খালি হাতে এখানে আসবেন না। একটা ডায়েরি দেখল। ভদ্রলোক তাতে বিশদ লেখেননি। ঠিক 10 দিন আগে তিনি প্যান অ্যাম এয়ার কোম্পানির মাধ্যমে দিল্লিতে নেমেছিলেন। দিল্লি থেকে কাঠমান্ডুতে এসেছিলেন 4 দিন আগে। অমল সোমের ঠিকানা লেখা, পাশে ব্র্যাকেটে বিষ্ণুচরণ পত্রনবিশ লেখা। এইটে পড়ে সোজা হয়ে বসল অর্জুন। বিষ্ণু সাহেবের কথা জানবেন কি করে সত্যেন্দ্রনাথ? উনি কি এখানে আসার আগে কালিম্পংয়ে গিয়েছিলেন? অমলদার ঠিকানায় নিচে লেখা আছে, ভারতীয় গোয়েন্দাদের সম্পর্কে কোনো ধারণা নেই। এই লোকটির সঙ্গে কথা বলা যেতে পারে। ডায়েরির শেষ পাতায় কয়েকটা নম্বর লেখা। কি মনে হতে অর্জুন একটা কাগজে নম্বরগুলো লিখে নিল। A2501/C/Q/B, A8972/C/Q/B, A11121/C/M.1। এগুলো কিসের নম্বর বুঝতে পারল না সে। ডায়েরিটা রেখে দিয়ে অন্য জিনিসপত্র তন্ন তন্ন করে দেখে যখন হতাশ হচ্ছিল, তখন স্যুটের ভেতরের পকেটে একটা কার্ড পেল সে। কার্ডে সত্যেন্দ্র প্রসাদের নাম ঠিকানা লেখা। নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন ভদ্রলোক। কার্ডের পেছন দিকটায় চোখ বোলাতে গিয়ে সে শক্ত হলো। পরিষ্কার ইংরেজিতে লিখে রেখেছেন ভদ্রলোক, ভারতবর্ষে যাচ্ছি। যে কোনো দিন আমি খুন হতে পারি। জোনস অ্যান্ড জোনস যে দায়িত্ব দিয়েছে তা পালন করবই। যদি আমার মৃত্যু হয়, তাহলে এই কার্ড যিনি পাবেন তিনি অবিলম্বে আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে বাধিত হব। কার্ডটা রাখতে গিয়েও মন পাল্টালো সে। এই ঘরে এখন কেউ নেই। হয়তো অন্যায়, কিন্তু সে নিজের পকেটে ওটাকে চালান করে দিল। তখনই তার বিশ্বাস হলো সত্যেন্দ্রনাথ আত্মহত্যা করেননি। জোনস অ্যান্ড জোনস কোম্পানির হয়ে
কোনো কাজ করতে তিনি এসেছিলেন এখানে। তিনি নিজের মৃত্যুর আশঙ্কা আছে জানতেন। তিনি আত্মহত্যা করবেন কেন? তাছাড়া সে যখন ঘরে ঢুকেছিল তখন দরজা ভেজানো ছিল, এমনকি বাথরুমের দরজাটাও ভেতর থেকে বন্ধ ছিল না। এইভাবে সব খুলে রেখেই কেউ আত্মহত্যা করে নাকি? সত্যেন্দ্রনাথ যখন অমলদার বাড়িতে গিয়েছিলেন তখন তাকে মোটেই নার্ভাস দেখাচ্ছিল না, বরং লোকটাকে মেজাজি দাম্ভিক বলে মনে হয়েছিল। আত্মহত্যা করতে চাইবার আগে কেউ মুরগির অর্ডার দেয় কি? অর্জুন খুব নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু এ কথাও ঠিক, দুটো হাত বেঁধে তবেই শিরা কাটা যায়। যার হাত বাঁধা হবে সে বাধা দেবে না, প্রাণের জন্য লড়াই করবে না। তাহলে তো তার চিহ্ন সত্যেন্দ্রনাথের শরীরে থাকত। ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিল না অর্জুন। এই সময় তার সিগারেট খাওয়ার ইচ্ছে হলো। যদিও সে বাইরে বয়স্ক মানুষের সামনে কখনো সিগারেট খায় না। সহদেবদা মনে হয় এ ঘরে এখনই ঢুকবেন না। সে সিগারেট বের করে দেশলাই বের করতে গিয়ে লাইটারটার স্পর্শ পেল। জোনস অ্যান্ড জোনস এই কোম্পানির দায়িত্ব নিয়ে এখানে এসে সত্যেন্দ্রনাথ মারা গেলেন। সে প্রথম বোতামটা টিপে অদৃশ্য আগুনে সিগারেট ধরাতে গিয়েই চমকে উঠল। যদি এর দ্বিতীয় বোতামটা সুধাময় সান্যালের জ্ঞান অনুযায়ী সক্রিয় হতো, তাহলে অদৃশ্য রে 10 ফুট পর্যন্ত ছুটে গিয়ে হাতিকেও অবশ করে দিতে পারত। মানুষ তো অজ্ঞান হতোই, আর একটা জ্ঞানহীন মানুষের হাতের শিরা কেটে দেওয়া শিশুর পক্ষেও সহজ। তার মানে জলপাইগুড়ি শহরে জোনস অ্যান্ড জোনসের আসল লাইটার এসেছে, খুনি সেটাই ব্যবহার করেছে। সত্যেন্দ্রনাথকে নিশ্চয়ই সে ভদ্রভাবে দেখাতে গিয়েছিল লাইটারটা। সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন ওটা জাল, তাই কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবেননি। সুধাময় সান্যালের কথা যদি ঠিক হয়, তাহলে আততায়ী সরাসরি দ্বিতীয় বোতাম টিপে সত্যেন্দ্রনাথকে অজ্ঞান করে বাথরুমে টেনে নিয়ে গিয়ে হাতের শিরা কেটেছেন। ওই ব্লেড সত্যেন্দ্রনাথই ব্যবহার করেন। তার দাড়ি কামাবার কিটসে ওই ব্লেড আরও আছে। প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল অর্জুন। এই মৃত্যু রহস্য সে এত দ্রুত সমাধান করতে পারবে ভাবেনি। আনন্দে লাফাতে ইচ্ছে করছিল। অমলদা শহরে থাকলে সাবাস দিতে বাধ্য হতেন। এখন তো সব ব্যাপার জলের মতো পরিষ্কার। কে সত্যেন্দ্রনাথের কাছে লাইটার দেখাতে যেতে পারে? কাল সুধাময় সান্যালের কাছে গিয়ে সে পরিচয় জেনে এসেছে। সহদেবদাকে এখনো লাইটারের কথা বলা হয়নি। ওকে অ্যারেস্ট করানোর পর সে পুরো ব্যাপারটা খুলে বলবে। সে আরো চমকিত হল। হরিপ্রসাদ কি সত্যেন্দ্রনাথের আত্মীয়? দুজনের উপাধি তো এক। হরিপ্রসাদ গতকাল সুধাময় সান্যালের কাছে গিয়েছিল লাইটার পরীক্ষা করাতে। জাল জিনিসটা সরিয়ে রেখে সে আসল জিনিস নিয়ে গিয়েছিল সত্যেন্দ্রনাথের কাছে। পরিচিত মুখ দেখে তিনি ঘরে বসাতে আপত্তি করেননি, আর সেই সুযোগে কাজ হাসিল করেছে হরিপ্রসাদ। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হরিপ্রসাদ কেন সুধাময় সান্যালের কাছে যাবে লাইটার দেখাতে? একজন সাক্ষী কেউ রেখে দেয়। তাছাড়া লাইটারটার বিশেষত্ব তার অজানা থাকার কথা নয়। কিন্তু সত্যেন্দ্রনাথ যখন খুন হয়েছেন তখন হরিপ্রসাদ তার বাড়িতে ছিলেন না। এটা তো সে নিজের চোখেই দেখেছে। গম্ভীর হয়ে বসেছিলেন সহদেবদা। অর্জুন কারণ জিজ্ঞেস করল। সহদেবদা বললেন, একটু আগে এসপি সাহেব ফোনে জানিয়েছেন যে সত্যেন্দ্রনাথের বডি যেন ডিফর্ম না হয় তার ব্যবস্থা করতে। কলকাতায় আমেরিকান দূতাবাসে পাঠাতে হবে বরফের বাক্সে ভরে। এ শহরে ওসব জিনিস যে পাওয়া যায় না তা কি এসপি জানেন না? অর্জুন জিজ্ঞেস করল, আপনি কি সত্যেন্দ্রনাথের খুনিকে ধরতে চান? খুনি? কি আজে বাজে বকছ? ওই ঘরে সত্যেন্দ্রনাথ যাওয়ার পর তুমি ছাড়া কেউ ঢোকেনি। সহদেবদা হাসলেন। কাউকে অ্যারেস্ট করতে হলে তোমাকেই তো করতে হয়। মাথা থেকে ওসব ভূত তাড়াও। সত্যেন্দ্রনাথ রায়কে কেউ খুন করেনি। অমলবাবুর সঙ্গে থাকতে থাকতে তুমি সব ব্যাপারেই রহস্যের গন্ধ পাও।
ওর কথা শেষ হওয়া মাত্র টেলিফোন বাজল। রিসিভারটা কানে লাগিয়ে কথা বলতে বলতে একটু উত্তেজিত হলেন সহদেব বক্সী। তারপর ঠিক আছে আসছি বলে ওটাকে রেখে দিয়ে বললেন, একটু নিশ্চিন্তে থাকতে পারবো না, লোকটা আর অ্যাক্সিডেন্ট করার সময় পেল না। অ্যাক্সিডেন্ট হয়েছে? অর্জুন কৌতূহলী হলো। হ্যাঁ, ঠিক কদমতলার মোড়ে গাড়ি চালিয়ে আসছিলেন ভদ্রলোক। বোধহয় ব্রেক ফেল করায় রাস্তার পাশে একটা দেওয়ালে সরাসরি ধাক্কা মারেন। বলছে তো স্পট ডেড। সহদেব বক্সী যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। অর্জুনের মন খারাপ হলো। কেন যে ড্রাইভাররা একটু ধীরে সুস্থে গাড়ি চালায় না? কোন গরিব মানুষের সংসার গেল কে জানে। সে জিজ্ঞেস করল, সত্যেন্দ্রনাথের খবর নিতে আর কেউ আসেনি না? না। সহদেব বক্সী বেরিয়ে এসে জিপ আনতে হুকুম দিলেন। মিস্টার রায় হয়তো এতক্ষণে স্পটে আমাকে না দেখে এসপিকে কমপ্লেন করে ফেলেছেন। এই একটা শহর যা বড় লোকদের শাসনে চলে। তুমি কোন দিকে যাবে? মিস্টার রায় মানে? শিল্প সমিতি পাড়ার রায়বাড়ির কর্তা। তাঁরই ছোট ছেলে তো ওই কাণ্ড ঘটিয়েছেন। ছোট ছেলে? অর্জুন উত্তেজিত হয়ে উঠল। হরিপ্রসাদ রায় অ্যাক্সিডেন্ট করেছে? জিপ এসে গিয়েছিল। সহদেব বক্সী তাতে উঠে বসতেই অর্জুন ছুটে গেল। আমি আপনার সঙ্গে যেতে পারি? একটু বিস্মিত সহদেব বক্সী ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। অর্জুন জিপে উঠে পড়ল। গোটা চারেক সেপাই রয়েছে পেছনে। অর্জুন তখনও বুঝতে পারছিল না। আপনি ঠিক শুনেছেন, হরিপ্রসাদ রায় অ্যাক্সিডেন্ট করেছে। নামটা শুনিনি। রায়বাড়ির ছোট ছেলে বলল সিরিয়াস হেড ইনজুরি। অর্জুন মাথা নাড়ল। রায়বাড়ির অনেক মানুষ। হরিপ্রসাদ জলপাইগুড়ি শহরে কেন দুর্ঘটনা ঘটাতে যাবে? সত্যেন্দ্রনাথের খুনি এত সহজে? বিশ্বাস করতে বিন্দুমাত্র ইচ্ছে করছিল না। যেতে যেতে অনেকবার সহদেব বক্সীকে লাইটারটার কথা বলতে গিয়েও সামলে নিল সে। দেখা যাক, আর একটু অপেক্ষা করলে ক্ষতি কি? থানা থেকে বেরিয়ে রাস্তাটা সোজা। যদিও দুপাশে প্রচুর দোকানপাট, সিনেমা হলের ভিড়, কিন্তু পুলিশের ড্রাইভার জানে কি করে গাড়ি চালাতে হয়। কদমতলার কাছে পৌঁছে দেখল সেখানে বেশ ভিড়। পুলিশ লেগে গেল কাজে। সহদেব বক্সীর সঙ্গে অর্জুনও পৌঁছে গেল গাড়িটার কাছে। যে গাড়িকে দেখবে বলে অর্জুন তৈরি ছিল, এটা সেটা নয়। গত বিকেলে দেখা সত্যেন্দ্রনাথের ধুলোয় মাখা গাড়ির বদলে একটা সাদা ফিয়াট দুমড়ে পড়ে আছে। ড্রাইভারকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সহদেব বক্সী প্রত্যক্ষদর্শীদের বিবরণ নিচ্ছিলেন। গাড়িটা আসছিল একটু বেশি গতিতেই। পাশের মিষ্টির দোকানের মালিক বললেন, ভদ্রলোক ঠিকই চালাচ্ছিলেন, হঠাৎ দেখলাম ওর হাত স্টিয়ারিং থেকে পড়ে গেল, মাথাটা একদিকে হেলে পড়ল। ব্যাস দড়াম করে গাড়িটা রাস্তা ছেড়ে আছড়ে পড়ল ওখানে। এক ডাক্তারবাবু সাইকেলে যাচ্ছিলেন সেই সময়। তিনি বললেন, স্পষ্ট দেখলাম হার্ট অ্যাটাক কেস। অ্যাক্সিডেন্ট হবার আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। তার উপর মাথাটা স্ম্যাশড হয়েছে, স্পট ডেড। কথাবার্তা বলে বোঝা গেল ভদ্রলোকের হৃদযন্ত্র বন্ধ হবার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে, এবং ঈশ্বরকে ধন্যবাদ আর কেউ আহত হয়নি। অর্জুন চুপচাপ শুনছিল। তার মাথাটা এখন খালি, কিছুই চিন্তা করতে পারছিল না সে। রায়বাড়ির ছোট ছেলে হরিপ্রসাদ রায় মারা গিয়েছেন এ কথা জানার পর সে কোনো নতুন কিছু ভাবতে পারছিল না। সহদেব বক্সী থানায় না ফিরে হাসপাতালে ছুটলেন। অর্জুন তার সঙ্গ নিল। সেখানে তখন হৃদয় বিদারক দৃশ্য। রায়বাড়ির কর্তা অজ্ঞান হয়ে গেছেন। তাকে ঘিরে সেবা করছে কয়েকজন আত্মীয়। ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই। খবর পেয়ে আসছেন শহরের গণ্যমান্যরা। সহদেব বক্সীর কাছ থেকে সরে এলো অর্জুন। হরিপ্রসাদ রায় সত্যিই জীবিত নেই। ঠিক সেই সময় তার পাশে এক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখল, বুকের ওপর দুহাত ভাঁজ করে। ফর্সা লম্বা মধ্যবয়স্ক মানুষটি গম্ভীর, উদ্ভ্রান্ত, কিন্তু শোকের উগ্র প্রকাশ নেই। চেহারায় বোঝা যাচ্ছে ইনি রায়বাড়ির একজন।
অর্জুনের মনে হলো এর সঙ্গে কথা বলা যায়। সে খুব নরম গলায় জিজ্ঞেস করল, এটা কি হার্ট অ্যাটাক থেকে হলো? ভদ্রলোক মুখ ফেরালেন। ওর চোখে যেন পরিচিত ভঙ্গি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ালেন। ডাক্তাররা বলতে পারবেন কখনকার হার্ট অ্যাটাক হয়। আমি কখনো ওর বুকের দোষ আছে বলে জানতাম না। কি করে যে এমন হলো? ওর হার্ট তো ভালোই ছিল। উনি কি ড্রিঙ্ক করতেন? না না, নেভার। আমেরিকা থেকেও মদ ছোঁয়নি। আমি মাঝে মাঝে খাই বলে রাগ করত। মদ সিগারেট কিছুই খেত না। ভদ্রলোক চোখের জল মুছলেন। উনি আপনার কে হন? হরি আমার ছোট ভাই। ও, আমার নাম অর্জুন, সত্যসন্ধানী অমল সোমের সহকারী। আপনাকে চিনতে পেরেছি ভাই, কিন্তু আপনি বোধহয় সত্যি খবর জানেন না। হরিপ্রসাদ বাবুর সঙ্গে আমার সামান্য আলাপ হয়েছিল। তখন ওর কাছে আমি একটা লাইটার দেখেছিলাম। সিগারেট না খেলে কেউ লাইটার রাখে? ও হো, সেটা একটা মজার ব্যাপার হয়েছিল। এবার যখন ও কলকাতা থেকে এখানে আসে, তখন এক প্যাসেঞ্জারের লাগেজ নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি হয়ে গিয়েছিল। ভদ্রলোক ওকে অনুরোধ করেন একটা 3 কেজির প্যাকেট যদি হরি ক্যারি করে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের নিয়ম ভাঙতে চায়নি হরি, কিন্তু কখনো কখনো অনুরোধ এড়ানো সম্ভব হয় না। বাগডোগরায় গেলে সেই ভদ্রলোক প্যাকেট ফিরিয়ে নিয়ে খুব ধন্যবাদ দিয়ে ওই লাইটারটা উপহার দিয়েছিলেন ওকে। বলেছিলেন এ জিনিস ভারতবর্ষে আসেনি। একই ট্রান্সপোর্টে ওরা শিলিগুড়িতে আসে। কিন্তু দুঃখের কথা, সেই ভদ্রলোকের কিছু মালপত্র ওর মধ্যেই খোয়া যায়। হরি লাইটারটা আমাকে দেখায়। আমরা কিছুতেই খুলতে বা জ্বালতে পারছিলাম না। আজ মনে পড়ল সুধাময় সান্যালের কথা। হরি ওর কাছে গিয়ে সব জেনে এলো। তারপর অবশ্য ওর সঙ্গে আমার আর কথা হয়নি। কিন্তু লাইটারটা ছিল বলেই প্রমাণ হয় না সে সিগারেট খেত। অর্জুন আর কথা বাড়ালো না, কিন্তু সে হাসপাতাল ছেড়ে গেল না। এই শহরে 2টো জাল লাইটার এসেছে। প্রথমটি তার পকেটে, দ্বিতীয়টি হরিপ্রসাদ রায়ের কাছে। পোস্টমর্টেম রিপোর্ট না জানলে অবশ্য কিছুই বলা যাচ্ছে না। কিন্তু এমনও তো হতে পারে হরিপ্রসাদের হার্ট অ্যাটাকই হয়নি। সে সহদেব বক্সির কাছে পৌঁছে দেখল তিনি রায় পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে ডাক্তার এসে রায়কর্তার চিকিৎসা শুরু করেছেন। একটু সুযোগ পেয়ে সে সহদেব বক্সিকে জানালো, পোস্টমর্টেম রিপোর্টটা আজ পাওয়া যাবে? কেন? স্পষ্টত বিরক্ত হলেন তিনি। আমি একটু আগ্রহী। দেখো অর্জুন, তোমাকে আমি স্নেহ করি, কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। দেখছো এটা দুর্ঘটনা, দিনের আলোয় সকলের সামনে ঘটেছে, আর তুমি তার মধ্যে রহস্য খুঁজছ। আমি দুঃখিত সহদেবদা, তবু আপনি ওটা পেলে আমাকে বলবেন। ওর কাছে কি কি পাওয়া গেছে জানতে পেরেছেন? অর্জুন শান্ত গলায় প্রশ্ন করল। একজন সাধারণ মানুষের কাছে যা পাওয়া যায়, আলমারির চাবি, মানিব্যাগ, চিরুনি। কোনো রহস্যজনক কাগজপত্র পাইনি। স্যাটিসফাইড? অর্জুন জিজ্ঞেস করল, লাইটার? লাইটার? এত জিনিস থাকতে লাইটারের কথা বললে কেন? না, মানে উনি সিগারেট খান কিনা জানতে চাইছি। ও, সিগারেট খেলে হার্ট অ্যাটাক হবে তাই? সত্যি কল্পনার দৌড় বটে। না, কোনো লাইটার সিগারেট পাওয়া যায়নি তার কাছে। ধীরে ধীরে অর্জুন বেরিয়ে আসছিল হাসপাতাল থেকে। হরিপ্রসাদ লাইটারটা কি বাড়িতে রেখে বেরিয়েছিল? সেটাই স্বাভাবিক। যে সিগারেট খায় না সে ওটা সঙ্গে নিয়ে যাবে কেন? এখনই যদি সে রায়বাড়িতে যায় তাহলে একটা হদিস পাওয়া যেতে পারে। এই সময় কাঁটা গদাইকে দেখতে পেল অর্জুন। হাসপাতালের গেটে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এখানে কি উদ্দেশ্যে? তোমাকে ফলো করে এখানে এলাম। সে কি, কি ব্যাপার? অর্জুনের মনে পড়ল গতকাল সিনেমা দেখে বেরোবার সময় কাঁটা গদাই তাকে বলেছিল একটা জরুরি কথা আছে। কাঁটা গদাই এপাশ ওপাশ তাকালো, তারপর জিজ্ঞেস করল, রায়বাবুর ছেলে ছবি হয়ে গেছে না? হেসে ফেলল অর্জুন, তারপর গম্ভীর হলো আবার।
হ্যাঁ, উনি মারা গিয়েছেন। এইটে ওর পকেটে ছিল। কাটাগদাই নিজের পকেট থেকে একটা নীল লাইটার বের করে অর্জুনের হাতে দিল। অর্জুন দ্রুত সেটার পেছনে তাকালো। জোন্স অ্যান্ড জোন্স। খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো সে, তুমি পেলে কোত্থেকে? মাথা নাড়ল কাটাগদাই। পুলিশকে যদি না বলো তাহলে বলতে পারি। ঠিক আছে, বলো। আমার এক শিষ্য বডিটা গাড়ি থেকে টেনে বের করার সময় নিয়ে নিয়েছে। আমি জানতে পেরে বললাম, খুব অন্যায় করেছিস, ফেরত দিতে এসেছিলাম। এখন কি হবে? অর্জুন ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে দেখে লুকোনো নব টিপে আনলক করল। তারপর প্রথম বোতামটা টিপতেই অদৃশ্য ফ্লেম বের হলো। সিগারেট ছিল না। একটা কাগজ গর্তর মুখটায় ধরতেই সেটা জ্বলে উঠল। এবার দ্বিতীয় বোতামটা। যদিও সে সুধাময় সান্যালের কাছে দেখেছে হরিপ্রসাদের এই লাইটারটা জাল, তবু ঝুঁকি নিল না। হাতের কাছে একটা কুকুর দাঁড়িয়েছিল। সেটার দিকে লক্ষ্য করে দ্বিতীয় বোতামটা টিপতেই সে ছুটে পালালো। হতাশ হয়ে অর্জুন বলল, এটা আমি নিচ্ছি, রায়বাবুদের ফিরিয়ে দেব। এসব আমেরিকান জিনিস এদেশে কারো কাছে দেখতে পাবে না। হাসল কাটাগদাই। না অর্জুন ভাই, আজকাল তামাম দুনিয়া নেপাল হয়ে এখানে চলে আসে। সেদিন, হ্যাঁ কালকেই সন্ধেবেলায় রূপমায়ার সামনে একজন কায়দা করে সিগারেট ধরালো। লাইটার টিপলো, আলো জ্বলল না, কিন্তু সিগারেট ধরে গেল। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো অর্জুন। লোকটিকে হরিপ্রসাদ রায়? না না, বাঙালি নয় লোকটা, লাল দাড়ি আছে। অর্জুনের সমস্ত শরীরে বিদ্যুৎ বয়ে গেল যেন। লাল দাড়িওয়ালা লোক, যার কাছে এই রকম একটা লাইটার আছে। কে বলতে পারে সেই লাইটারের দ্বিতীয় বোতাম টিপলে রে বের হয় কি না? তার মানে এই শহরে তিনটে লাইটার এখন, যার দুটো জাল, একটা আসল। সে কাটাগদাইকে জিজ্ঞেস করল, লোকটাকে আবার দেখলে চিনতে পারবে? একটু ভাবলো কাটাগদাই, তারপর বলল, হ্যাঁ চিনে নেব, কিন্তু তোমাকে অন্য কথা বলছিলাম। কেসটা খারাপ। কি কেস? অন্য কিছু শুনতে এখন মোটেই ইচ্ছে করছিল না অর্জুনের। পোড়ার পাখা উঠেছে, ও এবার মরবে, তুমি বাঁচাও ওকে। কেন, ও কি করেছে? পাজিটা এবার স্মাগলিং এ নেমেছে। আমার সঙ্গে দুশ্মনী থাকলেও ছেলেবেলার বন্ধু তো, তাই খারাপ লাগে। এতদিন রূপশ্রী হলে ব্ল্যাক করছিল, সে ঠিক আছে, কিন্তু এখন বাগডোগরা এয়ারপোর্টে যায়, টানা মাল নিয়ে বাজারে বিক্রি করে। কিন্তু পোড়াগদাই আমার কথা শুনবে কেন? শুনবে, তোমার দাদাকে আমরা ভয় পাই, তুমি তো তারই শিষ্য। হঠাৎ অর্জুনের মাথায় একটা চিন্তা খেলে গেল। সে জিজ্ঞেস করল, পোড়াগদাইকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারো? ওর বাড়িতে সেনপাড়ায়। তুমি যাবে? যাব। আমাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিয়ে তুমি চলে যেও। হ্যাঁ, আমি পোড়ার বাড়িতে যাই না, পাজিটা বহুত বদমাস, নেহাত ছেলেবেলার বন্ধু, তাই। দূর থেকে পোড়া গদায়ের বাড়িটা দেখিয়ে নেমে পড়ল কাটা গদাই রিক্সা থেকে। যাওয়ার সময় বলল, পোড়া যদি তোমায় বেইজ্জত করে তাহলে আমায় বলবে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। অর্জুন আপত্তি করল, না না, তোমাকে দাঁড়াতে হবে না, আমারটা আমি বুঝবো। টিনের চালা আর কাঠের দেওয়ালে তোলা দুখানা ঘর হলো পোড়া গদায়ের বাড়ি। একটা বাচ্চা ছেলে সামনে বসেছিল। অর্জুন তাকে জিজ্ঞেস করল, গদাইবাবু বাড়িতে আছে? ছেলেটা ঘাড় নাড়ল, হ্যাঁ। এবং তখনই ভেতর থেকে ফ্যাঁসফেঁসে গলায় চিৎকার ভেসে এলো, কে কে ডাকে? গলা তুলে অর্জুন নিজের পরিচয় জানাতেই একটা খালি গায়ে লুঙ্গি পরা লোক বেরিয়ে এলো। লোকটার মুখের একটা দিক বিভৎসভাবে পুড়ে গেছে, বেশিক্ষণ তাকানো যায় না। পোড়া গদাই অর্জুনকে দেখে অবাক হলো। বোঝা যাচ্ছে সে ওকে চিনতে পেরেছে। অর্জুন হাসল, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে গদাই। পোড়া গদাই চারপাশ তাকিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আপনি কি একা? হ্যাঁ। অর্জুন মাথা নাড়ল।
কি ব্যাপার বলুন তো? অর্জুন বলল, ব্যাপারটা তোমার জন্যই, কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে তো কথা বলার সুযোগ হবে না। আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাই। আপনি কি বলবেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, ঘরে বসে কথা বলতে পারি। পোড়াগদাই ওকে রাস্তা দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো। ঘরে একটি বউ বসে কাজ করছিল। নতুন লোককে দেখে ঘোমটা টেনে বেরিয়ে গেল বাইরে। অর্জুন দেখল একটা তক্তাপোশের ওপর ময়লা বিছানা, পাশের নড়বড়ে চেয়ারে সে বসল। পোড়াগদাই খাটে বসে বলল, গরিবের বাড়িতে এলেন, কি ব্যাপার? অর্জুন বলল, আমি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, তুমি আমাকে তুমি বলতে পারো। যদি অবশ্য তুমি চাও তাহলে আমি আপনি বলতে পারি। আমার আপনিই বলা উচিত। না না, যা আছে তাই থাক, তুমি শুনতেই ভালো লাগবে। দেখো গদাই, আমি তোমার সম্পর্কে কিছু কিছু কথা জানি। তোমাকে যা বলবো তা কেউ জানে না, তুমি যা বলবে তাও কেউ জানবে না। পুলিশ তো নয়, যদি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো। এখন বলো তো, গত দুদিনে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করেছিল? অর্জুন সরাসরি চোখের দিকে তাকালো। মুহূর্তে পোড়াগদায় চোখ নামালো, তারপর নিচু গলায় জিজ্ঞেস করল, অনেক লোকই রোজ নানান ধান্দায় দেখা করে, আপনি কার কথা বলছেন জানি না। অর্জুন বলল, তোমার অচেনা লোক, জলপাইগুড়িতে থাকে না, কখনো দেখনি তাকে তুমি? পোড়াগদায়ের চোয়াল শক্ত হলো। আপনি কি করে জানলেন? অর্জুন বুঝতে পারল সে ঠিক জায়গায় হাত দিয়েছে, কিন্তু খুব সাবধানে জাল গোটাতে হবে। সে বলল, দেখো গদাই, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি এমনিতেই আইনের চোখে অপরাধ করেছ, এখনো অবশ্য পথ খোলা আছে, ভেবে দেখো। ঠিক আছে, আপনি কতটা জানেন তা আরো বলুন, এসব তো ধোঁয়া ধোঁয়া কথা। আচমকা ঢিল ছুঁড়ল অর্জুন। সেদিন তুমি এয়ারলাইন্সের গাড়ি থেকে একটা ব্যাগ সরিয়েছ। হকচকিয়ে গেল পোড়াগদায়। কি যা তা বলছো? আমি ওখানে যাব কেন? তুমি শিলিগুড়িতে যাও না? এবার মাথা নিচু করল পোড়াগদাই, কিন্তু কোনো জবাব দিল না। অর্জুন আবার জিজ্ঞেস করল, কথা বলছো না কেন? সিনক্লেয়ার হোটেলে যখন গাড়িটা পৌঁছলো তখন একটা ব্যাগ পাওয়া যায়নি, তাই তো? পোড়াগদাই এবারও কথা বলল না। অর্জুন উঠবার ভঙ্গি করল। তুমি যখন জবাব দিচ্ছ না তখন আমার কিছু বলার নেই। সহদেব বক্সী এবার আসবে তোমার কাছে। না, প্রায় চিৎকার করে উঠল পোড়াগদাই। আপনি পুলিশকে কিছু বলবেন না, পায়ে পড়ি। কেন? ছেলে বউ না খেয়ে মরবে, প্রায় কোকিয়ে উঠল পোড়াগদাই। যখন অন্যায় করো তখন মনে থাকে না কথাটা? বিশ্বাস করুন, লোভে পড়ে করেছি। বাজে ছবি এলে কে ব্ল্যাকে টিকিট নেবে বলুন? এখন কাটাটার খুব বাজার যাচ্ছে, ফি সপ্তাহে হিট ছবি আসে রূপমায়াতে, রূপশ্রীতে যত রদ্দি সিনেমা। তাই একজন লোভ দেখিয়েছিল বলে দুদিন গিয়েছিলাম। ব্যাগের ভেতর কি ছিল? কোনো লাভ হয়নি ব্যাগ এনে। 3টে বাক্স ছিল, 40টা করে লাইটারের মতো দেখতে, অথচ লাইটার নয় এমন জিনিস। কোনো মুখ নেই, বাজারে বিক্রি করতে চাইলে কেউ কিনবে না। এত দ্রুত সাফল্য আসবে অর্জুন ভাবতে পারেনি। 3 বাক্স লাইটার, জোনস অ্যান্ড জোনসের হতেই হবে ওগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসল না নকল? যে লোকটা হরিপ্রসাদ রায়কে জাল লাইটার দিয়েছে সে নিশ্চয়ই অত অসতর্কভাবে আসল লাইটার 3টে বাক্সে আনবে না। কিন্তু জলপাইগুড়ির রাস্তায় আর একটি লোককে সেই লাইটারে সিগারেট ধরাতে দেখা গিয়েছে। ওই লোকটি কি হরিপ্রসাদের সঙ্গে এক ফ্লাইটে এসেছে এই বাক্সগুলো নিয়ে? অর্জুন বাক্সগুলো দেখতে চাইল। খানিকটা ইতস্তত করে পোড়াগদায় একটা ব্যাগ নামিয়ে আনলো মাথার ওপরের একটা আধা সিলিং থেকে। 3টে বাক্স ছিল ব্যাগটায়, 3টেই খোলা হয়েছে এবং কয়েক ডজন নীলাভ লাইটার পড়ে আছে তাতে। একটা তুলে নিয়ে সে পকেটে পুরল। পোড়াগদায়ের সামনে খোলার কায়দাটা দেখিয়ে দিলে এগুলোকে আর পাওয়া অসম্ভব হবে। সে বলল, তুমি এখনই এই বাক্সটা নিয়ে থানায় চলে যাও। সহদেব বক্সী যদি ফিরে আসেন তাহলে তাকে বলবে আমি পাঠিয়ে দিলাম।
উনি যেন যত্ন করে রেখে দেন। পোড়াগদাই দ্রুত মাথা নাড়ল। না না, আমাকে থানায় পাঠাবেন না। দারোগা বাবু বলেছেন যেন কখনো আমার মুখ দর্শন করতে না হয় ওকে। লোকটাকে আমার খুব ভয় লাগে। অর্জুন বুঝল কথাটা মিথ্যে নয়। সে পোড়াগদাইকে বলল, দেখো, আমি এটা ঠিক করছি না। তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, ব্যাগ চুরির অপরাধে। কিন্তু তোমার বন্ধু কাটা গদায়ের অনুরোধে একটা সুযোগ দিতে চাই। তুমি আর জলপাইগুড়ি শহরের বাইরে গিয়ে এইসব কাজ করবে না। হয়তো কত নিরীহ মানুষ তোমাদের হাতে এইভাবে সর্বস্ব হারায়। তুমি শহরের মধ্যে খেটে রোজগার করতে পারো না ভালো পথে? ওই বাচ্চাটা বড় হয়ে তোমাকে চোর বলবে, সেটা ভালো লাগবে? তোমরা সিনেমা হলের টিকেটের ব্যবসা ছেড়ে দাও। দেখছো তো, ওতে প্রত্যেক সপ্তাহে আয় হয় না। তার চেয়ে বাজারে আলু বেগুন নিয়ে বসলে অনেক বেশি লাভ। যাক, এই বাক্সগুলো আমি নিয়ে যাচ্ছি থানায়। তুমি কাটা গদায়ের জন্য এ যাত্রায় রক্ষে পেলে, কথাটা মনে থাকে যেন। কথাগুলো একটানা বলে অর্জুন ব্যাগটা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। পেছন পেছন পোড়া গদায় আসছিল। সে এবার কেমন গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, সত্যি কাটার জন্য আপনি আমাকে ছেড়ে দিলেন? কাটা আমাকে ছাড়তে বলেছে? হ্যাঁ, ও তোমাকে এখনো ভালোবাসে। ও চায় তোমার ভালো হোক। কিন্তু ব্ল্যাক নিয়ে ও হুজ্জুতি করে কেন? টিকেটের ব্ল্যাক করা বন্ধ হলে আর ওটা করবে না। অর্জুন কথাগুলো বলে ভাবল ওকে সঙ্গে আসতে নিষেধ করবে। কাটাগদায় নিশ্চয়ই এখনো অপেক্ষা করে আছে। কিন্তু তারপরে ভাবল, দেখা যাক দুজনে মুখোমুখি হয়ে কি করে। কাটাগদায় দাঁড়িয়েছিল একটা গাছের নিচে। ওদের আসতে দেখে ওর চোখ যেন কপালে উঠেছিল। তাকে ওখানে দেখতে পাবে ভাবতেও পারেনি পোড়া গদাই। সে যেন কেমন মিইয়ে গেল। অর্জুন কাটাগদাইকে বলল, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। এই ব্যাগটাকে থানায় দারোগা বাবুর কাছে আমার নাম করে পৌঁছে দিতে হবে। পোড়া গদায়ের দিকে আর চোখে তাকিয়ে কাটাগদাই বলল, যে এসব এনেছে তাকে বলছেন না কেন? নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজেই করুক। হঠাৎ পোড়া গদায়ের ভাবান্তর দেখা গেল। ঠিক বলেছে ও, আমাকে দিন, আমিই পৌঁছে দিচ্ছি। দারোগা বাবু যদি মুখ দেখে গড়াতে পড়ে তো তাই হোক। এবার কাটাগদাই এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল। থাক, যথেষ্ট হয়েছে, আমি চলি। আপনি কোন দিকে যাবেন? অর্জুন হাসল, আমি জেলা স্কুলের পাশ দিয়ে অমলদার বাড়িতে যাব। কাটাগদাই ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করলে দেখা গেল পোড়া গদাই তার সঙ্গী হলো। দুজনে পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলছে না। রাস্তাটা অনেক লম্বা। অর্জুন বুঝতে পারল সে একটা ভালো কাজ করেছে। দূরত্বটা শেষ হবার আগে নিশ্চয়ই ওরা আগের মতো কথা বলবে। 2 মাসের জেল নির্ঘাত পাওনা ছিল পোড়া গদাইয়ের, কিন্তু সেটা ওকে এভাবে শোধরাতে পারত না। পোড়া গদায় যে ব্যাগ চুরি করে এনেছিল তাতে জাল লাইটার রাখা আছে। পথে পরীক্ষা করে নিশ্চিন্ত হলো অর্জুন। কিন্তু এই জাল লাইটার নিয়ে এত জায়গা থাকতে আমেরিকা থেকে ডুয়ার্সে আসছে কেন লোকগুলো? ধরা যাক জাল লাইটারকে আসল বলে চালিয়ে ভালো ব্যবসা করতে চায় ওরা। কিন্তু আসল লাইটারের খবর যেখানকার মানুষ জানে না, সেখানে জালের আর কি দাম উঠবে? তাছাড়া নেপালের দৌলতে এসব অঞ্চলে প্রচুর বিদেশি লাইটার সস্তায় পাওয়া যাচ্ছে। জনসন জোন্সের নকল জিনিস কি বাজার পেতে পারে? কিন্তু একটা জিনিস পরিষ্কার, একটি আসল লাইটার এই শহরে আছে, নকল 3টে এখন তার কাছে। বাকিগুলি কাটাগদায় থানায় পৌঁছে দিতে গিয়েছে। 3টে লাইটার পকেটে রাখার কোনো যুক্তি নেই। সেই লোকটি এই শহরে ঘুরে বেড়াচ্ছে। অর্জুনের বিশেষ ধারণা, হরিপ্রসাদকে দুর্ঘটনা ঘটাতে বাধ্য করা হয়েছিল। ওই কদমতলার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাইটারের দ্বিতীয় বোতাম টিপে হরিপ্রসাদকে অবশ করে দেওয়া মোটেই কঠিন কাজ নয়। অবশ হয়ে গেলে হাত সরে আসবে স্টিয়ারিং থেকে, পা অকেজো হবে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। কিন্তু উল্টোটাও তো হতে পারত। হরিপ্রসাদের গাড়ি কোনো পথচারীকে চাপা দিতে পারত এবং সে নিজে সামান্য আহত হয়ে বেঁচে যেত।
কিন্তু এক্ষেত্রে হত্যাকারী নিশ্চয়ই একটা ঝুঁকি নিয়েছে। কাউকে চাপা দেওয়া খুব স্বাভাবিক ছিল, এবং তা ঘটলে হয়তো গণধোলায়ে হরিপ্রসাদের প্রাণ বেরিয়ে যেত। সুধাময় সান্যালের কথা যদি ঠিক হয়, তাহলে রে স্পর্শ করার 5 মিনিট পরে তার কোনো প্রতিক্রিয়া হয়তো শরীরে থাকবে না। সত্যেন্দ্রনাথের পোস্টমর্টেমে কিছুই পাওয়া যায়নি, কিন্তু এসবই তার অনুমান। প্রশ্ন হলো, হরিপ্রসাদকে হত্যা করতে চাইবে কেন আততায়ী? আর সে ওখানে আসছে তাই বা জানবে কি করে? এই একই হত্যাকারী কি করে সত্যেন্দ্রনাথের শহরে আসার সংবাদ পেল? মাথার ভেতরটাই জট পাকা ছিল অর্জুনের।